তাহলে মডেমে কি হয়? মডেমের এম হতে হয় মডুলেটর, ডেম হচ্ছে ডিমডুলেটর। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন আইসিটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম হালদার, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় 2 কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং পড়ছিলাম। গত ক্লাসে আমরা পড়েছি কি ওয়াইফাই, ওয়াইম্যাক্স। আজকে আমরা পড়ব মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগের যে দুইটা প্রযুক্তি রয়েছে, জিএসএম প্রযুক্তি, সিডিএমএ প্রযুক্তি, এছাড়া মোবাইল প্রজন্ম 2G, 3G, 4G এগুলোর বৈশিষ্ট্য এবং ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কিং এর শ্রেণীবিভাগ অর্থাৎ প্যান, ল্যান, ম্যান, ওয়ান এগুলো আলোচনা করব। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্যটা বলো তো। জি স্যার বলতেছি। ওই যে ওয়াইফাই এর নেটওয়ার্কের স্ট্রাকচার হলো মানে ওয়াইফাই হলো ওয়্যারলেস মানে ল্যান প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা, আর ওয়াইম্যাক্স হলো ওয়্যারলেস ম্যান প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা। আরেকটা হচ্ছে প্রোটোকল স্ট্যান্ডার্ড ওয়াইফাই এর হচ্ছে EEE মানে হচ্ছে 802.11 স্ট্যান্ডার্ড প্রোটোকল, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে IEEE মানে 802.16 স্ট্যান্ডার্ড প্রোটোকল। কভারেজ এরিয়া, নেটওয়ার্ক কভারেজ এরিয়া কত ওয়াইফাই? ওয়াইফাই এর হচ্ছে মানে 65 মিটার পর্যন্ত হয়, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে এই 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। দেখ, আজকে আমরা পড়বো কি মোবাইল যোগাযোগ। তাহলে মোবাইল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক কি? এটা এমন একটি কমিউনিকেশন ব্যবস্থা যেখানে দুটি চলনশীল ডিভাইস বা একটি চলনশীল অন্যটি স্থির ডিভাইসের মধ্যে কি যোগাযোগ স্থাপন করা হয় তার বা তারবিহীন ভাবে। এটা হচ্ছে কি মোবাইল কমিউনিকেশন। দুটি চলনশীল ডিভাইস তার মানে কি এই ডিভাইসগুলো কি এরা কি হাঁটতে পারে? না, এরা হচ্ছে কি আমরা এদেরকে নিয়ে বহন করতে পারি, পোর্টেবল। ঠিক আছে, আমরা এদেরকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি তারবিহীন। এজন্য বলছে কি যে দুটি চলনশীল ডিভাইস, অর্থাৎ তোমার কাছে মোবাইল ফোন রয়েছে, আমার কাছে মোবাইল ফোন রয়েছে। এই দুইটা ডিভাইসের মধ্যে আমরা কি করতে পারি? আমরা ডাটা আদান প্রদান করতে পারি, কথা বলতে পারি। তারের সাহায্যে সংযুক্ত মানে কি ল্যান্ডফোন ছিল, এবং তারবিহীনভাবে আমরা সংযুক্ত হতে পারি। বর্তমানে এই মোবাইল প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি জিএসএম প্রযুক্তি আর একটা হচ্ছে সিডিএমএ প্রযুক্তি। জিএসএম হলো কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন বাংলাদেশের সব জিএসএম প্রযুক্তি, আগে সিডিএমএ ছিল একটা, সিটি সেল ছিল সিডিএমএ প্রযুক্তি, এখন আর সিটি সেল নেই, সিডিএমএ প্রযুক্তিটা নেই। এবং জিএসএম প্রযুক্তিকে সিম কার্ড ব্যবহার করা হয়। সিটি সেলে আগে কি সিম কার্ড ব্যবহার করতো? না, সিম কার্ড ব্যবহার করতো না, ওরা একটা রিম কার্ড ব্যবহার করতো। তার আগে কি রিম কার্ডও ছিল না। এদের জন্য কি নির্দিষ্ট সেট ব্যবহার করতে হতো, এবং পৃথিবীর বেশিরভাগ দেশেই কি জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। দেখো, এই মোবাইল ফোন বা সেলুলার ফোন কি এটাকে সেল ফোন বা হ্যান্ড ফোন বলা হয়। মোবাইল ফোন কল করা যায় এবং কল গ্রহণ করা যায় রেডিও লিংকের মাধ্যমে। এখন চলনশীল অবস্থায় বিস্তৃত এলাকা জুড়ে মোবাইল ফোনে কল করা যায় এবং কল গ্রহণ করা যায়। এখন এলাকাগুলোকে এই মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে কি করে, এলাকাগুলোকে কি করে ছোট ছোট ষড়ভুজাকৃতি সেলে ভাগ করা হয়, বিভক্ত করা হয়। মোবাইল কমিউনিকেশনের জন্য মোবাইল সার্ভিস প্রোভাইডাররা কি করে এলাকাকে ছোট ছোট ষড়ভুজাকৃতি অংশে বিভক্ত করা হয়। এই ষড়ভুজাকৃতি এক একটা অংশকে বলা হয় কি সেল বলা হয়। ঠিক আছে, এই সেল শব্দ থেকে আসছে কি সেলুলার ফোন। ষড়ভুজাকৃতি, বৃত্তাকার হবে না। বৃত্তাকার হলে সমস্যাটা কি, যে দেখা যায় কি তুমি পাশাপাশি কয়েকটা বৃত্ত এঁকে দেখবা কি সমস্ত এলাকাগুলো কি ওই বৃত্তের আওতায় থাকবে না, কোনো কোনো জায়গা কি বৃত্তের বাইরে থাকে যদি বৃত্ত আঁকো। কিন্তু যদি ষড়ভুজাকৃতির সেল আঁকো তাহলে সমস্ত এলাকাগুলো কি এই ষড়ভুজাকৃতির সেলের মধ্যে পড়ে। তার জন্য কি এলাকাগুলোকে ষড়ভুজাকৃতির সেলে বিভক্ত করা হয়। ঠিক আছে, প্রত্যেকটা সেলে কি একটি অ্যান্টেনা সহ একটা ছোট অফিস থাকে, যেটাকে বলা হয় কি বেস স্টেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে কি বলে বেস স্টেশন বলা হয়। আর একাধিক বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করবে কে? এমটিএসও, মোবাইল টেলিফোন সুইচিং অফিস নিয়ন্ত্রণ করবে। 1973 সালে প্রথম হ্যান্ডহেল্ড ফোন তৈরি হয়। কত সালে? 1973 সালে প্রথম হ্যান্ডহেল্ড ফোন তৈরি হয়। 1973 সালে জন এফ মিসেল এবং ডক্টর মার্টিন কুপার প্রথম হ্যান্ডহেল্ড ফোন তৈরি করে, এবং প্রথম হ্যান্ডসেট যে ছিল তার ওজন ছিল 2.2 পাউন্ড বা 1 কেজি। ঠিক আছে, আর প্রথম বাণিজ্যিকভাবে মোবাইল হয়
ডাইনাটেক 8000X প্রথম বাণিজ্যিক মোবাইলের নাম। ঠিক আছে? মোবাইল গ্রাহক সংখ্যা জুনে ছিল 2015 পর্যন্ত 13.2 কোটি, 02 কোটি বাংলাদেশে, আর ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল 5.47 কোটিতে ছিল। এটা হলো কত? 2015 হিসাব অনুযায়ী মোবাইল গ্রাহক সংখ্যা। এখন দেখো মোবাইলে আমরা কিভাবে ডাটা আদান-প্রদান করব? তাহলে বলা হলো কি যে ষড়ভুজাকৃতির সেলে বিভক্ত করা হয়। একেকটা সেলকে বলা হয় কি বেস স্টেশন বলা হয়। তাই না? একেকটা সেলকে বলা হচ্ছে কি যেখানে একটা ছোট অফিস থাকে, একটা টাওয়ার থাকে, সেটাকে বলা হয় কি বেস স্টেশন বলা হয়। এই একাধিক বেস স্টেশনকে নিয়ন্ত্রণ করবে কি একটা এমটিএসও, মোবাইল টেলিফোন সুইচিং অফিস নিয়ন্ত্রণ করবে। ঠিক আছে? এবং পাশাপাশি যে বেস স্টেশনগুলো থাকবে এদের ফ্রিকোয়েন্সি সমান না। যখন কোনো মোবাইল ব্যবহারকারী কথা বলা অবস্থায় এক সেল থেকে অন্য সেলে যায় তখন কি কল বিচ্ছিন্ন হয়ে যায় না? তো মনে করো তুমি এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে কথা বলতেছো, এই সেল থেকে এই সেলে যখন যাবে তখন কল বিচ্ছিন্ন হবে না। এটাকে বলে হ্যান্ড অফ সুবিধা বলা হয়। এখন দেখো এই যে দেখো এই ছবিটা দেখো, একটা গুরুত্বপূর্ণ ছবি। দেখো এই মাঝখানেটা হলো এমটিএসও, মোবাইল টেলিফোন সুইচিং অফিস, এমটিএসও। আর এগুলো হচ্ছে কি ষড়ভুজাকৃতি সেল। দেখো সমস্ত এলাকা, মানে কোন এলাকা কিন্তু এই নেটওয়ার্কের আওতায় মধ্যেই রয়েছে, এর বাইরে নাই কিন্তু। কিন্তু তুমি যদি বৃত্ত আঁকতা দেখা যেত কি কোন এলাকা কি নেটওয়ার্কের বাইরে পড়তো, ফলে ওই এলাকায় কি নেটওয়ার্ক সিগন্যাল পেত না। এটাকে বলা হয় কি বেস স্টেশন, আর এটা হচ্ছে এমটিএসও। এখন কিভাবে কল করা হয়? তুমি যখন এই যে এই লোকটা যখন কল করবে, মনে করো এই সেলে কেউ রয়েছে, এর কাছে কল করবে, তখন এর সিগন্যালটা কোথায় যাবে? এর টাওয়ারে যাবে, বেস স্টেশনে। এখানে দেখবে যে বেস স্টেশনটা কোন এমটিএস এর আন্ডারে আছে, এই এমটিএস তে যাবে। ওইখান থেকে দেখবে যে যাকে তুমি কল করেছো সে কোন বেস স্টেশনে আছে, তার বেস স্টেশনে সিগন্যালটা যাবে এবং সে কি করবে? ওই সিগন্যালটা তাকে পাঠাবে। এইভাবে সমস্ত প্রক্রিয়াটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ঠিক আছে? এইভাবে একটা কল সেন্ডার থেকে রিসিভারে পৌঁছে যায়। এখন তোমার সিগন্যালটাকে এখান থেকে আবার কি এখানে দেখো পিএসটিএন, পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্কেও তুমি কল করতে পারো, ল্যান্ড ফোনেও তুমি কল করতে পারো। তাহলে তুমি যখন এই মনে করো কথা বলছে, এখানে এই সেলে রয়েছে, এখন তুমি মনে করো এই সেলে চলে গেলা কথা বলতে বলতে, তখন এই সুবিধাটা এই বৈশিষ্ট্যটাকে বলা হয় কি হ্যান্ড অফ সুবিধা। ঠিক আছে? এই স্থানান্তর প্রক্রিয়াকে অটো কি তোমার কলটাকে এই বেস স্টেশনে চলে যায়। আমাদের দেশের বিভিন্ন কোম্পানি আছে কি গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল, রবি, টেলিটক, সিটিসেল এখনো নেই। মোবাইল ফোন বা সেলুলার প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করছে? ২ ভাগে। একটা হচ্ছে জিএসএম প্রযুক্তি, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, একটা হচ্ছে সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখন কি জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। জিএসএম কি 1982 সালে এটা গ্রুপ স্পেশাল মোবাইল নামে পরিচিত ছিল। পরে এর নামকরণ করা হয় কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বলা হয়। এবং ব্যবহৃত মোবাইল প্রযুক্তির 90% বেশি লোক জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। পৃথিবীর বেশিরভাগ লোকেই এই নেটওয়ার্ক এই জিএসএম প্রযুক্তি ব্যবহার করে। ঠিক আছে? সিডিএমএ প্রযুক্তির সুবিধাটা হচ্ছে কি যে এর বিদ্যুৎ খরচ কম হয় বা গ্রিন ফোনও বলা হয়ে থাকে। জিএসএম নেটওয়ার্কে 4টা অংশ লাগে। একটা হচ্ছে কি দেখো কি লাগবে, যে একটা হচ্ছে কি বেস স্টেশন, আরেকটা হচ্ছে নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেম এনএসএস, বিএসএস, আরেকটা হচ্ছে জিপিআরএস কোর নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি অপারেশন সাপোর্ট সিস্টেম। এই 4টা অংশ। এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ না তোমাদের কোশ্চেনের জন্য। এর বৈশিষ্ট্যগুলো কি? জিএসএম কি সিম কার্ড ব্যবহার করে। সিম মানে কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সেল সিগন্যাল এনকোডিং, সিগন্যালগুলোকে এনকোডিং করে এফডিএমএ বা টিডিএমএ পদ্ধতিতে। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএমএ টাইম ডিভিশন। জিএসএম প্রযুক্তির আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে। ঠিক আছে? এটা রোমিং সুবিধা রয়েছে। ডাটা ট্রান্সমিশন স্পিড 9.6 kbps। তোমরা এই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? কারণ কি এই বৈশিষ্ট্যগুলো দেখে তোমার বুঝতে হবে উদ্দীপকটা কি জিএসএম প্রযুক্তি না সিডিএমএ। অর্থাৎ তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখানে দুই একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য দেওয়া থাকবে, যে বৈশিষ্ট্য দেখে তোমার বুঝতে হবে এটা জিএসএম প্রযুক্তি। ঠিক আছে? তারপর বললো কি উদ্দীপকের উল্লেখিত প্রযুক্তির বৈশিষ্ট্যগুলো লিখো, এইভাবে প্রশ্ন আসবে। আর নেটওয়ার্কের জন্য যে দুইটা প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের জন্য জিএসএম, একটা হচ্ছে জিপিআরএস, একটা হচ্ছে এস প্রযুক্তি। জিপিআরএস এর জেনারেল প্যাকেট রেডিও সিস্টেম, এস হচ্ছে কি এনহ্যান্সড ডাটা রেটস ফর জিএসএম ইভ্যালুয়েশন। দেখো এর সাথে এসএমএস এমএমএস আমরা পাঠাতে পারবো। 219 দেশে জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়। ডাটা ট্রান্সমিশন স্পিড 22.8 কেবিপিএস। তারপর দেখো এর প্রধান সার্ভিস সমূহ কি ভয়েস সার্ভিস, ডাটা প্রেরণ, এসএমএস, এএমএস, ইমেইল। ঠিক আছে? এগুলো হচ্ছে কি জিএসএম এর প্রধান বৈশিষ্ট্য। এরপর হচ্ছে সিডিএমএ। সিডিএমএ কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস,
বাংলাদেশে আগে কি সিটিসেল ছিল, এটা সিডিএম ব্যবহার করতো, ফলে সহজেই সেট পরিবর্তন করা যায় না সিডিএম এর ক্ষেত্রে, কারণ রিম কোড ব্যবহার করা হয়। এটাকে গ্রিন ফোন বলা হয়। কেন বলা হয়? কারণ বিদ্যুৎ খরচ কম, ঠিক আছে, সর্বোচ্চ 200 মিলিওয়াট পাওয়ার দরকার হয়। ক্লিয়ার? সিডিএম এ কম ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। এর ব্যান্ডউইথের ধারণ ক্ষমতা জিএসএম এর চেয়ে 4 থেকে 5 গুণ বেশি। এর রোমিং সুবিধা কম। আর একটা মোবাইল সেটে কি অংশ থাকে? একটা কন্ট্রোল ইউনিট থাকবে, একটা ট্রান্সিভার মানে কি ট্রান্সমিটার একটা, রিসিভার একটা, একটি অ্যান্টেনা সিস্টেম। এছাড়া আরো থাকবে ব্যাটারি থাকবে, ইনপুট মেকানিজম কি অর্থাৎ পাওয়ার বাটন, ইনপুট আমরা দিয়ে থাকি কি ছোট ফোনগুলোতে বাটন ফোন রয়েছে, এখানে এর মাধ্যমে ইনপুট দিয়ে থাকি, বা টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা ইনপুট দিয়ে থাকি। স্ক্রিন মানে কি ডিসপ্লে ইউনিট, যেখানে আমরা আউটপুটটা দেখতে পাই, টেক্সট মেসেজ আকারে বা ছবি আকারে আমরা আউটপুটটা দেখতে পাই স্ক্রিনে। এছাড়া কি রয়েছে? সিম কার্ড, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এছাড়া আছে কি একটা প্রত্যেকটা সেটের একটা আইএমইআই নাম্বার, ঠিক আছে, প্রতিটি জিএসএম সেটের একটা কি আইএমইআই নাম্বার থাকে। আইএমইআই থেকে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, আইএমইআই, ঠিক আছে, এটার ফুল মিনিংটা মনে রাখবে, ঠিক আছে। সিমের ফুল মিনিং কি? সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। রিমের ফুল মিনিং কি? RUIM, রিউয়েবল ইউজার আইডেন্টিটি মডিউল। আর আইএমইআই নাম্বার কি? ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি, ঠিক আছে। এই ফুল মিনিং গুলো মনে রাখবে, কারণ এগুলো দিয়ে এমসিকিউ কোশ্চেন আসে। মোবাইল প্রজন্ম কি? যে প্রত্যেকটা, অর্থাৎ মোবাইল যখন প্রথম থেকে শুরু হলো তার কিছু বৈশিষ্ট্য ছিল, তখন দেখা যাচ্ছে কি যে আবার নতুন নতুন ফিচার সংযুক্ত হয়েছে, পুরনো ফিচার গুলো কিছু বাদ গেছে, নতুন ফিচার সংযুক্ত হয়েছে। ওই যে একটা সময়কাল, সেটাই হচ্ছে কি এক একটা প্রজন্ম বলা হয়ে থাকে। এই প্রজন্মগুলোকে 4 ভাগে ভাগ করছে, 1G, 2G, 3G এবং 4G। তাহলে 1G তে কি ছিল? প্রথমে অ্যানালগ পদ্ধতিতে ডাটা পাঠাতো, সিগন্যাল ফ্রিকোয়েন্সি কম ছিল, ঠিক আছে। চ্যানেল এক্সেস পদ্ধতি ছিল কি? এফডিএম মানে কি? ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস। মোবাইল ব্যবহারকারী কথা বলা অবস্থায় স্থান পরিবর্তন করলে কল বিচ্ছিন্ন হয়ে যেত তখন। অর্থাৎ তুমি কথা বলতেছো, কথা বলা অবস্থায় যদি এক স্থান থেকে অন্য স্থানে যাও, তাহলে কি কল বিচ্ছিন্ন হয়ে যায়। অর্থাৎ হ্যান্ড অফ সুবিধাটা তখন ছিল না। বুঝতে পেরেছো? হ্যান্ড অফ সুবিধা, অর্থাৎ এক স্থান থেকে এক সেল থেকে অন্য সেলে গেলে কলটা বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রথম দিকের মোবাইল ফোনগুলো ছিল কি? ওজনে ভারী ছিল, বড় ছিল, ঠিক আছে। অর্ধ পরিবাহী মেমোরি এবং মাইক্রোপ্রসেসর ব্যবহার এবং সেলুলার নেটওয়ার্কের প্রবর্তন শুরু হয়। এটা হচ্ছে কি প্রথম প্রজন্মের বৈশিষ্ট্য। তাহলে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি? প্রথম প্রজন্মে অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহার করত, ফ্রিকোয়েন্সি কম, এফডিএম এ ওজনে বেশি ছিল, ঠিক আছে, কল বিচ্ছিন্ন হয়ে যেত। দ্বিতীয় প্রজন্মের মোবাইল কোনটা? দ্বিতীয় প্রজন্মের মোবাইল হচ্ছে কি টেক্সট মেসেজ। এই মোবাইল থেকে কি 1990 সালে যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল শুরু হয়, এখান থেকে তখন কি টেক্সট মেসেজ, অর্থাৎ মেসেজ পাঠানো যেত, টেক্সট মেসেজ বা মাল্টিমিডিয়া এসএমএস, এমএমএস, পিকচার মেসেজ পাঠানো যেত, ঠিক আছে। দ্বিতীয় প্রজন্মের মোবাইল থেকেই মেসেজ পাঠানো যায়। রেডিও সিগন্যাল, ডিজিটাল পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়। এক্ষেত্রে চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি এফডিএমএ, টিডিএমএ, সিডিএমএ। প্রথম শর্ট মেসেজ, এসএমএস সার্ভিস চালু, এমএমএস সার্ভিস চালু দ্বিতীয় প্রজন্ম থেকে, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের। তাহলে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কি? এসএমএস এবং এমএমএস চালু হয়, ঠিক আছে, এবং ডিজিটাল পদ্ধতিতে। তারপর সীমিতভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। ইন্টারনেটের জন্য কি? জিপিআরএস এবং এস প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে কি তৃতীয় প্রজন্ম, ঠিক আছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি? তৃতীয় প্রজন্মের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বৈশিষ্ট্যটা, ভিডিও কলিং, ঠিক আছে। এটা হলো কি থার্ড জেনারেশন, এখন যেটা আমরা ব্যবহার করছি, থার্ড জেনারেশন ভিডিও কলিং। আর দ্বিতীয় প্রজন্ম কি? এসএমএস, এমএমএস, ঠিক আছে। ডাটা, তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্য হচ্ছে কি? ডাটা ট্রান্সফার রেট কি আগের প্রজন্মের চাইতে বেশি, ঠিক আছে। মোবাইল প্রযুক্তি ইউএমটিএস, ডাব্লিউসিডিএমএ মানে কি? ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। ডাব্লিউসিডিএমএ এর মানে হচ্ছে ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। টিডি মানে কি? টাইম ডিভিশন, ঠিক আছে। সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল এক্সেস। ইন্টারনেটের জন্য কি? এস প্রযুক্তি ব্যবহার করা হয়, যেটা কি ফাস্টার, ঠিক আছে। এস প্রযুক্তি, এখন আমরা যেটা প্রযুক্তি ব্যবহার করি, এস প্রযুক্তি ব্যবহার করি। এখন আমরা মোবাইল ফোনের সাহায্যে সবকিছু দেখতে, তাই না? মোবাইল টিভি, ভিডিও কলিং, ভিডিও অন ডিমান্ড, ভিডিও কনফারেন্স, টেলিমেডিসিন সার্ভিস, গ্লোবাল পজিশন সিস্টেম ইত্যাদি সার্ভিসের সুবিধা রয়েছে এবং ব্যাপকভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে কি ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের মোবাইল, যেটা কি 3G এর চাইতে 50 গুণ বেশি, ঠিক আছে, 50 গুণ বেশি ডাটা ট্রান্সমিশন স্পিড। চতুর্থ প্রজন্মের ইন্টারনেট প্রোটোকল প্যাকেট সুইচ নেটওয়ার্ক ব্যবহার করে। প্যাকেট সুইচ নেটওয়ার্ক, এটার ক্ষেত্রে প্যাকেট সুইচ নেটওয়ার্ক ব্যবহার করা হয়। প্রোটোকল মানে কি? সেট অফ রুলস। প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস, যে রুলস ব্যবহার করে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করতে পারি, সেটা বলা হয় কি? প্রোটোকল,
ঠিক আছে, প্রোটোকল হচ্ছে কি সেট অফ রুলস। প্রেজেন্ট মাত্র 39 জন। এক্ষেত্রে দেখো, চতুর্থ প্রজন্মের মোবাইল স্মার্ট অ্যান্টেনা ব্যবহার করা বা মিমো বলা হয়। মিমো মানে কি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট পাওয়া যায়, মাল্টিপল ইনপুট দেওয়া যাবে, মাল্টিপল আউটপুট। এবং IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 প্যাকেট ট্রান্সমিশন ব্যবহার করা হয়, 3D ছবি প্রদর্শন করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি চতুর্থ। তাহলে তো চতুর্থ প্রজন্ম কি IPv6 এবং মিমো। IPv6 ভার্সন ভিত্তিক প্যাকেট ট্রান্সমিশন, 3D ছবি প্রদর্শন করা যাবে, এবং IPv6 ভার্সন ভিত্তিক প্যাকেট ট্রান্সমিশন, এবং এক্ষেত্রে স্মার্ট অ্যান্টেনা ব্যবহার করা হয় মিমোর জন্য। মিমো মানে কি মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট। ঠিক আছে, একাধিক ইনপুট করা যাবে, একাধিক আউটপুট আমরা পাবো। এই হচ্ছে কি আমাদের যে মোবাইল কমিউনিকেশন। তাহলে মোবাইল কমিউনিকেশনে আমরা কি দেখলাম, যে কিভাবে প্রথমে যে একটা ডাটা আদান প্রদান করে। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে কি এর প্রযুক্তি কয় প্রকার, এটা হচ্ছে কি এই ছবিটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে পড়বে যে কিভাবে এক্সেল থেকে অন্য সেলে ডাটা আদান প্রদান করা হয়। তারপর হচ্ছে এর প্রযুক্তি, GSM CDM এর বৈশিষ্ট্যগুলো, এর প্রজন্মের বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে, এই হচ্ছে মোবাইল প্রযুক্তি। এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক মানে কি যে আন্তঃসংযোগ ব্যবস্থা, একাধিক ডিভাইসের মধ্যে কি আন্তঃসংযোগ, একাধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক, যার মাধ্যমে নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করা যায় এবং রিসোর্স সমূহ আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, রিসোর্স সমূহ শেয়ার করতে পারি। এর প্রধান উদ্দেশ্যগুলো কি কম্পিউটার নেটওয়ার্কের ফাইল শেয়ারিং, অর্থাৎ আমরা ফাইল শেয়ার করতে পারবো নেটওয়ার্ক করে, তাই না? তারপর কি করতে পারবো, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করতে পারবো। মনে করে একটা কম্পিউটারে প্রিন্টার কানেকশন দেওয়া আছে, ওই প্রিন্টার থেকে ওই প্রিন্টারটা আমরা নেটওয়ার্কে কানেকশন থেকে যে কেউ ব্যবহার করতে পারবো। সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারবো, খরচ কম যেহেতু আমরা শেয়ার করে ব্যবহার করতেছি। কাজের সুষম বন্টন, নেটওয়ার্ক করা থাকলে কি সবাই সুষম বন্টন করে কাজগুলো করতে পারবো। দ্রুতগতি, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি। নেটওয়ার্কের প্রকারভেদ, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কে কয় ভাগে ভাগ করছে? 4 ভাগে। একটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান মানে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি, যে তোমরা আছো তো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, না আমি বলেই যাচ্ছি, আবার তোমরা ঘুমাই গেলে নাকি? না স্যার। তাহলে প্যান হচ্ছে কোনটা, যেমন মনে করো তোমার মোবাইল ফোন আছে, ঠিক আছে, ল্যাপটপ আছে, এগুলোর মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করো, ঠিক আছে, এটা হচ্ছে প্যান। ক্লিয়ার? এটা হচ্ছে কি বলা হয় প্যান, 10 মিটার এরিয়া বা তার থেকে একটু বেশি হতে পারে, এটাকে বলা কি প্যান বলা হয়। ক্লিয়ার? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। এর রেঞ্জ হচ্ছে কত? 10 মিটার মধ্যে সীমাবদ্ধ। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি ডিভাইস সমূহের মধ্যে তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা কত? 100 মিটার। আর মোবাইল বাজে। তারপর হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কোনটা? এটা কি রেঞ্জটা একটু বেশি হবে, 100 মিটার বা তার কম এরিয়ার 100 মিটার লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান টপোলজি হিসেবে স্টার, রিং, ব্রডকাস্ট চ্যানেল মেথড ব্যবহার করে। টপোলজি মানে কি, অর্থাৎ কিভাবে কম্পিউটারগুলো নেটওয়ার্কটা কিভাবে করা থাকবে, বা একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে ফিজিক্যালি এবং লজিক্যালি কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। কিভাবে এর আর্কিটেকচারটা কেমন হবে, সংগঠনটা কেমন হবে, সেটা হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। ল্যান টপোলজিতে স্টার টপোলজি বা রিং টপোলজি ব্যবহার করা হয়, এবং ট্রান্সমিশন মিডিয়া অর্থাৎ মাধ্যম হিসাবে ব্যবহার করা কোয়াক্সিয়াল কেবল, টেস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। বাজারে প্রচলিত তার ব্যবহার করে ল্যান তৈরি করলে সর্বোচ্চ বিস্তৃতি কত? 185 মিটার, এবং একটি ল্যানে সর্বোচ্চ 4টি রিপিটার স্টেশন ব্যবহার করা হয়। একটা ল্যানে কয়টা রিপিটার স্টেশন ব্যবহার করা যেতে পারে? 4টা। ডাটা ট্রান্সমিশন স্পিড কত? 10 মেগাবিট পার সেকেন্ড থেকে 10 গিগাবিট পার সেকেন্ড হতে পারে। এর বিস্তৃতি 100 মিটার বা কয়েকশো মিটার পর্যন্ত হতে পারে, কিন্তু কম, 100 মিটার মেইনলি। এর প্রযুক্তিগতভাবে এই যে ভার্সনটা IEEE 802.3, ঠিক আছে, এর ভার্সনটা মনে রাখবা। প্রযুক্তিগতভাবে এটা কত? IEEE 802.3 নামে পরিচিত। ঠিক আছে, কারণ ভার্সন দিয়ে তোমার এমসিকিউ সৃজনশীল প্রশ্ন আসে। এই যে 6 নম্বর পয়েন্টটা এখানে। ঠিক আছে, ল্যানের শ্রেণী বিভাগ। ল্যানকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার, সার্ভার কম্পিউটার কোনটা? যে কম্পিউটার কি আমাদের বিভিন্ন সেবা প্রদান করে থাকে, তাকে বলা হয় কি সার্ভার কম্পিউটার। আর ক্লায়েন্ট বা কি বলা হয় ওয়ার্ক স্টেশন, এর সাথে যারা কানেক্টেড, ঠিক আছে, সার্ভারের সাথে, তাকে বলা হয় কি ক্লায়েন্ট বলা হয় বা ওয়ার্ক স্টেশন বলা হয়।
ক্লায়েন্টগুলোকে সার্ভার থেকে বিভিন্ন সেবা পেয়ে থাকে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কোনো সার্ভার কম্পিউটার থাকে না, ঠিক আছে? এতে সংযুক্ত সকল কম্পিউটারই একই প্রোটোকল অনুসারে সার্ভার বা ক্লায়েন্ট হিসাবে কাজ করতে পারে। ল্যানের কাজ কি? কলেজ ক্যাম্পাসে এটা ব্যবহার করা ল্যান, ঠিক আছে? যেমন কলেজে ইয়েতে কি বলে, যখন ল্যাবে ল্যান ব্যবহার করা হয়, লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়, কোনো বড় অফিস বিল্ডিং এ বহুতল ভবনে ল্যান ব্যবহার করা হয়, ডাটা এন্ট্রি, ডাটা প্রসেসিং, ইমেইলিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। তারপর কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যখন একটা মেট্রোপলিটন শহরের মধ্যে অধিক কম্পিউটার মধ্যে নেটওয়ার্ক ডিভাইস গুলোর মধ্যে কি নেটওয়ার্ক করা থাকে, তখন তাকে বলা হয় কি ম্যান। মনে করো আমার একটা অফিস রয়েছে, একটা ধানমন্ডিতে আছে, একটা আছে গুলশানে, ঠিক আছে, একটা আছে যাত্রাবাড়ি, এদের মধ্যে যে নেটওয়ার্ক করা হবে সেটা হচ্ছে কি ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ল্যান কি নেটওয়ার্কের চেয়ে বড়, এর বিস্তৃতি কত? 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া মাধ্যম হিসাবে কি টেলিফোন লাইন, মডেম, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, ইনফ্রারেড ব্যবহার করা হয়। ম্যান একাধিক ল্যান্ড সমূহের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। এর স্পিড কত? 34 মেগাবিট পার সেকেন্ড থেকে 155 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত। আর এটার ভার্সন হচ্ছে কত? IEEE 802.6। ম্যানের ভার্সন হচ্ছে কত? IEEE 802.6। ক্লিয়ার? এরপর হচ্ছে কি ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্কই হচ্ছে কি ওয়ান। পৃথিবীব্যাপী বিস্তৃত নেটওয়ার্কই হচ্ছে কি ওয়ান, অর্থাৎ ইন্টারনেটটাই হচ্ছে কি ওয়ান, ঠিক আছে? একাধিক ম্যান এর সমন্বয়ে কি ওয়ান গঠিত। পৃথিবীব্যাপী বিস্তৃত কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থাকেই বলা হয় কি ওয়ান নামে পরিচিত। এর সুবিধাটা কি? ব্যবহার কি? বিশাল তথ্য সম্ভার, তাই না? ওয়ান হচ্ছে কি একাধিক ল্যান ম্যান এর সমন্বয়ে গঠিত। নেটওয়ার্কিং ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ সিগন্যাল ব্যবহার করা হয়। বড় বড় দেশের ক্ষেত্রে ভারত, আমেরিকা প্রভৃতি দেশের ট্রান্সমিশন মিডিয়া হিসেবে স্যাটেলাইট ব্যবহার করা হয়। ডাটা ট্রান্সমিশন স্পিড 1200 বিপিএস থেকে 24 মেগাবিট পার সেকেন্ড। এখানে কি বিশাল তথ্য সম্ভার, ইলেকট্রনিক মেইল, গবেষণায়, ডাউনলোডে, অনলাইন কেনাকাটায়, শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ ইন্টারনেটের সুযোগ সুবিধা সেটা ওয়ানের সুযোগ সুবিধা। ক্লিয়ার? ওয়ানের সুবিধা এক মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা খবর সংবাদ পেতে পারি ওয়ানের মাধ্যমে। বুঝতে পেরেছ? ছাত্রছাত্রীরা ক্লাসে না গিয়েও ক্লাসে অংশগ্রহণ করতে পারে। তথ্যের সহজ প্রাপ্তি, দ্রুততা নিশ্চিত করা যায়। এটা হচ্ছে কি ওয়ান। এরপর কি রয়েছে? স্যার ওয়ানের IEEE নাই? না, এটার IEEE নেই। আচ্ছা, তাহলে এই স্লাইডটা শেষ। তাহলে আমরা আরেকটা স্লাইড দেখি, তাহলে নেটওয়ার্ক দেখি। দেখো এরপর কি রয়েছে? নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসগুলো কি? কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করার জন্য আমরা কিছু ডিভাইস ব্যবহার করে থাকি, যেমন মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, ব্রিজ। মডেম কি একটা ইলেকট্রনিক ডিভাইস, এটা মডুলেটর এবং ডিমডুলেটরের সমন্বয়ে গঠিত। মডুলেটর এবং ডিমডুলেটর। মডুলেটরের কাজ হচ্ছে মডুলেশন করা। মডুলেটরের কাজ হচ্ছে কি মডুলেশন করা, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা হচ্ছে মডুলেটরের কাজ। আর ডিমডুলেটরের কাজ হচ্ছে কি ডিমডুলেশন করা, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল থেকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। মডেম, এমও ডিএম। মডেম এমওতে কি মডুলেটর, ডিএম হচ্ছে কি ডিমডুলেটর। মডুলেটর হচ্ছে কি ডিজিটাল সিগন্যালগুলোকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা। ডিএম হচ্ছে ডিমডুলেটর, এর কাজ হচ্ছে কি ডিমডুলেশন করা, অর্থাৎ এটার কাজ হচ্ছে কি আবার পুনরায় অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করা। হচ্ছে মডুলেটর মডেম। তাহলে মডেমে কি হয়? মডেমের এমওতে হয় মডুলেটর, ডিএম হচ্ছে ডিমডুলেটর। ক্লিয়ার? এই মডেমকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি অ্যাকুস্টিক কাপলার মডেম, ডাইরেক্ট মডেম। অ্যাকুস্টিক কাপলার মডেম কি বলছে? এই মডেম কম্পিউটার অভ্যন্তরে মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে, ঠিক আছে? মাদারবোর্ডের সাথে এটা কি বিল্ট ইন অবস্থায় থাকবে। ক্লিয়ার? মাদারবোর্ডের সাথে বিল্ট ইন অবস্থায় থাকে, একসাথে অ্যাটাচড অবস্থায় থাকে। এর গতি তুলনামূলকভাবে কম। আর ডাইরেক্ট মডেমকে এটা আলাদাভাবে ইউএসবি পোর্টের সাথে সংযোগ দেয়া যায়। এখন তো ডাটা প্রেরণের মডেমের ব্যবহার। এটা হচ্ছে কম্পিউটার, এখানে মডেম সংযুক্ত করা হয়। এই মডেম কি করবে? এখান থেকে যে সিগন্যালটা আসবে, ডিজিটাল সিগন্যালটা, এই মডেম কি করবে? এই ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে দেবে। এই মডেম কি করবে? আবার ওই অ্যানালগ সিগন্যালটাকে ক্যারি করে নিয়ে যাবে এই মডেমের কাছে, অর্থাৎ ডিজিটালে কনভার্ট করে দেবে। এই মডেম পরে, অর্থাৎ রিসিভিং এন্ডে যে কম্পিউটার থাকবে সেখানে যে মডেমটা থাকবে, এখানে ডিমডুলেটর কি করবে? অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবে। ঠিক আছে? এইভাবে কি ডাটা প্রেরণে মডেম ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? এরপর কি আছে? হাব। হাব কি একটা নেটওয়ার্কিং
ডিভাইস যার সাথে কি একাধিক এই যে এইগুলোকে বলা হয় পোর্ট, যেখানে কানেকশন দেওয়া হয়, ঠিক আছে, এটাকে বলা হয় পোর্ট। এই পোর্টে কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসগুলো সংযুক্ত করা হয়। এটা ব্যবহার করা হয় কি স্টার টপোলজিতে হাবটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে, স্টার টপোলজিতে এই হাব ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটার সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে। কার্যনীতির দিক থেকে হাবকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে সক্রিয় হাব, একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাব কোনটা? যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে, ঠিক আছে, যে হাব কি করে সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে, অর্থাৎ সিগন্যাল আসলে কি করবে ওটাকে বাড়াতে পারবে, সেটা হচ্ছে সক্রিয় হাব বা ইন্টেলিজেন্ট হাব। আর নিষ্ক্রিয় হাব যে হাব শুধুমাত্র কম্পিউটার সমূহের মধ্যে তথ্য আদান প্রদান করে তাকে নিষ্ক্রিয় হাব বলে। এই হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না, নিষ্ক্রিয় হাব কি সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে না। এখন মনে করো এখানে এই হাবের সাথে কি কম্পিউটারগুলো কানেক্ট করা থাকে, হাব থাকে কেন্দ্রে, সেন্ট্রালি, বুঝতে পেরেছো? হাব থাকবে কোথায়? সেন্ট্রালি, কেন্দ্রে থাকবে। এটা স্টার টপোলজিতে। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার সুইচ আর হাবের মধ্যে পার্থক্য কি স্যার? সুইচের হাবের ক্ষেত্রে কি যখন কোনো সিগন্যাল আসে সে সবার কাছে ট্রান্সমিট করে, ঠিক আছে, জি। হাব কি করবে? সবার কাছে ট্রান্সমিট করে। আর সুইচ কি করবে? শুধুমাত্র যার কাছে তুমি পাঠাতে চাও তার কাছে শুধু ফরওয়ার্ড করবে, ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। হাবের কাছে একটা সিগন্যাল আসলে সবার কাছে পাঠাবে, ঠিক আছে, সিগন্যালটা ফরওয়ার্ড করে দেবে। আর সুইচ করবে কি নির্দিষ্ট যাকে ঠিকানায় পাঠাবে। নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। রাউটার এমন একটি ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস একাধিক একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে, কি বলছে, একাধিক একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করে, ঠিক আছে। রাউটারের ক্ষেত্রে কি একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে এবং নেটওয়ার্কে সম্প্রসারণ করে। রাউটার শব্দটা আসছে কি রুট থেকে। রাউটার সকল নোডের অ্যাড্রেসকে সংরক্ষণ করবে। রাউটার কি করবে? ডেটা প্যাকেটকে উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে পৌঁছে দেবে, ঠিক আছে, উৎস থেকে গন্তব্যের দিকে পৌঁছে দেবে। তাছাড়া কোন নোড থেকে কোন নোডে ডাটা পাঠালে দ্রুত গতিতে এবং নির্বিঘ্নে ডাটা পাঠানো যাবে সেটা রাউটার রাউটিং অ্যালগরিদম ব্যবহার করে সেই পাথ নির্ধারণ করবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে। আর গেটওয়ের ক্ষেত্রে বলছি গেটওয়ে এমন একটি ইন্টারনেট নেটওয়ার্কিং ডিভাইস যে একাধিক ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে। এটার ক্ষেত্রে হলো ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করবে এবং নেটওয়ার্ককে সম্প্রসারণ করে থাকে। অর্থাৎ গেটওয়ে এক প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে অন্য প্রোটোকল যুক্ত নেটওয়ার্কে ডাটা আদান প্রদান করতে পারে গেটওয়ে, ঠিক আছে। সুইচের ক্ষেত্রে কি বলছে? স্টার টপোলজিতে কেন্দ্রীয়ভাবে যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে সুইচ বলে এবং হাবও আমরা ব্যবহার করে থাকি। হাব এবং সুইচের কাজ কি একই রকম, দেখো, তবে হাবের নিকট আসা, এই যে আমরা কি আবার জয়েন করব? না, আবার জয়েন করতে হবে না। তো হাবের নিকট আসা যে কোনো সংকেতকে তার সাথে সংযুক্ত সবগুলো কম্পিউটারে পাঠায়, ঠিক আছে। হাব কি করে? সবগুলো কম্পিউটারে পাঠাবে। আর কিন্তু সুইচ শুধুমাত্র নির্দিষ্ট কম্পিউটারে ডাটাটা পাঠাবে, অর্থাৎ যার কাছে ডাটা পাঠানো হয়েছে শুধুমাত্র তার কাছে ডাটা পাঠাবে। সুইচের ক্ষেত্রে সুইচের কানেকশন পদ্ধতি হলো পয়েন্ট টু পয়েন্ট, অর্থাৎ নির্দিষ্ট পয়েন্ট, তুমি যাকে পাঠাতে চাও সেই শুধু ডাটাটা পাবে। আর হাবের কানেকশন পদ্ধতি হলো ব্রডকাস্ট। এরপর কি নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। নিকের পূর্ণ মিনিং কি? নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। নিক হলো এমন একটি কম্পিউটার হার্ডওয়্যার যা কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করতে এই নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা কার্ড ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড না হলো বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট একটা, যা পাশাপাশি দুটি কম্পিউটারের মধ্যে তার দ্বারা যুক্ত করে ডাটা আদান প্রদান করা হয়। অর্থাৎ এই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা সংযুক্ত করে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক তৈরি করা যাবে। এর কি থাকে? একটা অদ্বিতীয় অ্যাড্রেস থাকে, এটা বলে ম্যাক অ্যাড্রেস বলা হয়, ঠিক আছে। এই নিকে কি থাকে? একটা অদ্বিতীয় মানে ইউনিক অ্যাড্রেস থাকে, এটা বলে ম্যাক, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যা এর স্থায়ী মেমোরিতে সংরক্ষিত থাকে। ম্যাক অ্যাড্রেসের অদ্বিতীয়তা নিয়ন্ত্রণ করে IEEE। ম্যাক অ্যাড্রেসের সাইজ কত? 6 অক্টেট। অক্টেট মানে কি? 1 অক্টেট হচ্ছে 8 বিট, তাহলে 6 অক্টেট কত? 6টা 48 বিট, ঠিক আছে। কম্পিউটার মাদারবোর্ডে এক্সপ্যানশন স্লটে এই কার্ড বসানো থাকে। এই কার্ডের কাজটা কি? তাহলে নেটওয়ার্ক তৈরি করার জন্য এই নিক কার্ড ব্যবহার করা হয়। এর একটা অ্যাড্রেস থাকে যেটাকে বলা হয় কি? ম্যাক অ্যাড্রেস বলা হয়। এই অ্যাড্রেসের সাইজ কত? 48 বিট বা 6 অক্টেট বলা হয়। এরপর হচ্ছে ব্রিজ। ব্রিজ কি? ইন্টারনেট নেটওয়ার্কিং ডিভাইস, অর্থাৎ ল্যানের সাথে ল্যান সংযুক্ত করার জন্য ব্রিজ ব্যবহার করা হয়। ব্রিজ ওএসআই মডেলের ডাটা লিঙ্ক লেয়ারে ব্যবহার করা হয়। ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এই ব্রিজ 3 প্রকার: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ। এই 3 প্রকার ব্রিজ রয়েছে, ঠিক আছে।
এরপর কি নেটওয়ার্কের কাজ, ফাংশনস অফ নেটওয়ার্ক আমরা সহজেই জানি যে নেটওয়ার্ক হলে কিভাবে ডাটা আদান প্রদান করা যাবে। ঠিক আছে, কম্পিউটার সহজেই আমরা ফাইল শেয়ার করতে পারবো, হার্ডওয়্যার শেয়ার করতে পারবো, রিসোর্স সমূহ শেয়ার করতে পারবো, ব্যাকআপ রাখতে পারবো। ঠিক আছে, ব্যবহারকারীকে নিরাপদ সহজ অ্যাক্সেস সুবিধা দেওয়া যেতে পারে। এরপর আমরা করবো কি নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজি ডেফিনেশনটা আমরা শুধু একটু দেখি আজকে, এর মধ্যে হয়তো কেটে যাবে। নেটওয়ার্ক টপোলজি নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেব। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজি কি? কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন ডিভাইস সমূহের মধ্যে যে আন্তঃসংযোগ ব্যবস্থা, বিভিন্ন ডিভাইস সমূহ একে অপরের সাথে কিভাবে সংযুক্ত থাকে তাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি হলো নেটওয়ার্কের কম্পিউটারগুলো তারের মাধ্যমে যুক্ত করা নকশা বা লেআউট, অর্থাৎ কিভাবে কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে একটা অপরটার সাথে সেই লেআউট, এবং কিভাবে আমরা ডাটা আদান প্রদান করব। শুধুমাত্র তারের সাহায্যে কানেকশন দিলেই চলবে না, তাদের মধ্যে যেন নির্বিঘ্নে ডাটা আদান প্রদান করা যায়, সেটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ ফিজিক্যালিও কানেক্টেড থাকতে হবে এবং লজিক্যালিও কানেক্টেড থাকতে হবে। ঠিক আছে, এই আন্তঃসংগঠনটাই হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি। বুঝতে পেরেছ? এই টপোলজি কয় প্রকার? 6 প্রকার। স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। আমরা যে ছবিটা দেখছি সেটা হচ্ছে কি স্টার টপোলজি। ঠিক আছে, স্টারের মতো, অর্থাৎ কেন্দ্রে কি থাকবে? হাব অথবা সুইচ, এর সাথে অন্যান্য কম্পিউটারগুলো, এই হাবে যে পোর্ট আমরা হাব পড়লাম না, হাবে যে পোর্টগুলো থাকবে এই পোর্টের সাথে অন্যান্য কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে। এক্ষেত্রে কি হাব যদি নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। কিভাবে ডাটা পাঠানো হবে? যে আমরা কোনো কম্পিউটার যদি অন্য কম্পিউটারকে ডাটা পাঠাতে চাই তাহলে হাবের মাধ্যমে আমরা ডাটা পাঠাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে হাবের মাধ্যমে আমরা বুঝতে পেরেছো আজকে কি কি পড়ালাম আমরা? তাহলে আজকে আর আমরা পড়াবো না, এগোবো না। ঠিক আছে, অনেক কিছু পড়াইছি। তাহলে আমরা কি পড়াইলাম? যে মোবাইল কমিউনিকেশন, তাই না? তাহলে প্রথম হচ্ছে কি মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে কি পড়েছি? এর প্রযুক্তি পড়েছি, জিএসএম প্রযুক্তি, সিডিএমএ প্রযুক্তি এবং এর বৈশিষ্ট্যগুলো জিএসএম সিডিএম এর। তারপর কি পড়লাম? মোবাইল প্রজন্ম 2G 3G 4G বৈশিষ্ট্যগুলো, মোবাইল প্রজন্ম। তারপর কি পড়েছি? যে মোবাইল নেটওয়ার্ক কিভাবে কাজ করে এটা তো দেখাইলাম, ওই যে জি স্যার এমটিএস মোবাইল টেলিফোন সুইচিং অফিস। তারপর জি স্যার এরপর কি পড়াইলাম আমরা? কম্পিউটার নেটওয়ার্কে এখানে কি নেটওয়ার্কের শ্রেণীবিভাগ, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্কের শ্রেণীবিভাগ, তাই না? প্যান, হাব সুইচ বিভিন্ন টপোলজি নেটওয়ার্কিং ডিভাইস সমূহ, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, মডেম। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বা। এরপর কি শুরু করেছি জি, আমরা? স্যার। নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজি কাকে বলে এবং আমরা কি পড়লাম? একটা টপোলজি পড়েছি। ঠিক আছে, এখন তো বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? এনি স্যার কোশ্চেন? আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আইএস এর ফুল ইয়ে কি, মানে আইএস